স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে তারকা চিহ্নিত প্রশ্ন 2275 এই মহান সংসদে উপস্থাপন করছি। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি, ব্রাহ্মণবাড়িয়া 2-এর সরাইল আশুগঞ্জ এবং বিজয়নগর উপজেলার আংশিক গ্রামীণ জনপদ এলাকায় কৃষিপণ্য সংরক্ষণ, হিমাগার নির্মাণ ও কৃষিভিত্তিক শিল্প স্থাপনে স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ সুবিধা চালুর কোনো পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় অর্থমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। না বলবো কেন? হ্যাঁ, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। দেশের গ্রামাঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে কৃষিখাতের পণ্য প্রক্রিয়াজাতকরণ, শিল্প স্থাপন ও তৎসংক্রান্ত সহায়ক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের জন্য বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে 2000 কোটি টাকার কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপনে পুনঃ অর্থায়ন তহবিল চলমান রয়েছে। এই তহবিলের আওতায় উদ্যোক্তাগণ 7% সুদে 7 বছর পর্যন্ত মেয়াদে সর্বোচ্চ 100 কোটি টাকা ঋণ সুবিধা পেয়ে থাকেন। গ্রামীণ এলাকায় অবস্থিত উদ্যোগসমূহকে এ তহবিলের আওতায় পুনঃ অর্থায়ন প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হচ্ছে। সম্প্রতি এ তহবিল এর পরিমাণ 1400 কোটি টাকা থেকে বৃদ্ধি করে 2000 কোটি টাকায় উন্নীত করা হয়েছে মাননীয় স্পিকার। এছাড়া বাংলাদেশ ব্যাংক কর্তৃক 2008-6-2026 তারিখে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কৃষি ও পল্লী খাতের জন্য 1000 কোটি টাকার একটি পুনঃ অর্থায়ন স্কিম গঠন করা হয়েছে। তাছাড়া কৃষি খাতে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নিম্নলিখিত কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতি বছর বাংলাদেশ ব্যাংক কর্তৃক কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচি ঘোষণা করা হয়ে থাকে। উক্ত কর্মসূচির আওতায় 2025-26 অর্থবছরে তফসিলি ব্যাংকসমূহ কর্তৃক কৃষি খাতে ঋণ বিতরণের জন্য 39,000 কোটি টাকা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ব্যাংকসমূহ কর্তৃক আমদানি বিকল্প ফসলসমূহে ডাল, তেলবীজ, ভুট্টা, মশলা জাতীয় ফসল চাষে মাত্র 4% রেয়াতি হার সুদে ঋণ বিতরণ করা হচ্ছে। এক্ষেত্রে সরকার কর্তৃক ঋণ প্রদানকারী ব্যাংকসমূহকে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সুদ ভর্তুকি প্রদান করা হয়। বাংলাদেশ ব্যাংক এসিডি সার্কুলারের মাধ্যমে গম ও ভুট্টা উৎপাদন বৃদ্ধিকল্পে 1000 কোটি টাকার একটি বিশেষ পুনঃ অর্থায়ন স্কিম গঠন করা হয়েছে। উক্ত স্কিমের আওতায় কৃষক পর্যায়ে ঋণের সুদ হার 4%। এ সকল তহবিল সারা দেশের জন্য প্রযোজ্য বিধায় বর্তমানে পৃথকভাবে ব্রাহ্মণবাড়িয়া 2-এর সরাইল আশুগঞ্জ এবং বিজয়নগর উপজেলার আংশিক উপজেলার গ্রামীণ জনপদ এলাকার কৃষিপণ্য সংরক্ষণ, হিমাগার নির্মাণ ও কৃষিভিত্তিক শিল্প স্থাপনে স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ সুবিধা আলাদা করে করার প্রয়োজন নাই মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য রুমিন ফারহানা একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো সোনালী, রূপালী, জনতা, অগ্রণী ব্যাংক, বেসিক ব্যাংক, এই সবগুলো ব্যাংকের মোটামুটি গত 15 বছরে যে পরিমাণ ঋণ দেয়া হয়েছে তার অলমোস্ট 50-70% খেলাপি। একমাত্র জনতা ব্যাংকের ঋণেই 70% খেলাপি এবং এই খেলাপি ঋণগুলো হয়েছে এসালম, বেক্সিমকো, অ্যাননট্যাক্স গ্রুপ, বিসমিল্লাহ গ্রুপ এদের মাধ্যমে। আমি মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্ন রাখছি, এই যে যারা গত 15 বছরে বিপুল পরিমাণ টাকা ঋণ নিয়ে সেটা পরিশোধ করে নাই, তাদের ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হবে এবং এই ব্যাংকগুলোর আর্থিক যে দুরবস্থা সেইটা কাটাতেই বা সরকার কি ব্যবস্থা নেবে? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, এটা একটু ভিন্ন প্রশ্ন, যদিও বা প্রথম এই প্রশ্নের সাথে এটার কোনো মিল নাই, তবু আমি উত্তর দিচ্ছি। সেটা আমি তো বহুবার সংসদে বলেছি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কয়েকদিন আগেও বলেছি এবং সকলের বিরুদ্ধে ব্যবস্থা ইতিমধ্যে অনেকগুলো মামলা হয়েছে, তদন্ত চলছে।
এবং অনেকের প্রপার্টি ইতিমধ্যে ক্রয় করার প্রক্রিয়া চলছে। তো এটা এই ধারা চলতে থাকবে এবং এই ব্যাপারে আমরা আগেও বলেছি বারবার, যারা দেশের টাকা লুটপাট করে বিদেশে গেছেন তাদের ব্যাপারে বিএনপি কোনো কম্প্রোমাইজ করবে না, এই সরকার কোনো কম্প্রোমাইজ করবে না এবং এই ধারা অব্যাহত থাকবে। এটা তো বহুবার তথ্য দিয়েছে আমি সংসদে, কি কি ব্যবস্থা নিয়েছি সেই তথ্য, বিস্তারিত তথ্য দিয়েছি এই সংসদে, এবং সুতরাং এই ধারা অব্যাহত থাকবে। মাননীয় সদস্য সাবিকুন নাহার, মহিলা আসন 39। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ প্রদানের জন্য। আমি গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমাদের মাননীয় মন্ত্রীর সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। জাতীয় টেলিযোগাযোগ সংক্রান্ত নীতিমালা প্রণয়নে সরকারকে পরামর্শ প্রস্তাব দেয়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নিয়মিত কাজ, এটা আমরা সবাই জানি। সেখানে অভিযোগ উঠেছে নিয়মিত এ কাজকেই গবেষণা দেখিয়ে আলাদা সম্মানী নিচ্ছেন কমিশনের কর্মকর্তারা। সংশ্লিষ্ট সূত্র বলছে, সাবেক অন্তর্বর্তী সরকারের আমলে টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং পলিসি তৈরিকে গবেষণা হিসেবে দেখিয়ে এ কাজে যুক্ত কর্মকর্তাদের সম্মানী ধরা হয় 16,28,000 টাকা। বিআরসি সবশেষে কমিশন সভায় এই অর্থ ছাড় করা হয়েছে। এছাড়া পলিসি বাস্তবায়নের গাইডলাইন প্রণয়নে যুক্ত ব্যক্তিদের সম্মানী ধরা হয়েছে 12,25,000 টাকা। এই অর্থ ছাড়ের জন্য বর্তমানে যাচাই বাছাই চলছে। এ ব্যাপারে আমি আমাদের মাননীয় স্পিকারের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিটিএসসির যে আলাদা কমিশনের কথা বলা হচ্ছে, অনেস্টলি আমার এই ফিগারগুলি যে উনি দিচ্ছেন মাননীয় সংসদ সদস্য, আমার এই মুহূর্তে জানা নেই। আমি এটা ওনার কথা অনুযায়ী আমি এটাকে ইনকোয়ারি করব, খোঁজ নেব এবং ইনশাল্লাহ আমি ওনাকে নোটিশ দিলে আমি নেক্সট টাইম আমি ইন ডিটেলস তাকে ওনাকে যাতে মাননীয় সংসদ সদস্যকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য শওকত আরা আক্তার, মহিলা আসন 33। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় অর্থমন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি, রাজস্ব আয় বাড়াইবার জন্য কর হার না বাড়াইয়া কর জাল সম্প্রসারণের লক্ষ্যে সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন? ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। এটা সম্পূরক। হ্যাঁ, জি ধন্যবাদ মাননীয় স্পিকার। যদিও এটা শেয়ার বাজারের সাথে সম্পৃক্ত প্রশ্ন নয়, তারপর আমি এটার উত্তর দিচ্ছি। ইতিমধ্যে কর হার নেটওয়ার্ক বাড়ানোর জন্য অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রত্যেকটি কোম্পানি যারা ইতিমধ্যে কর প্রদান করছে সঠিকভাবে, সেই সমস্ত সেক্টরগুলোতে আমরা পুরোপুরি কাদের কত মার্কেট শেয়ার আছে সেটা বের করছি এবং মার্কেট শেয়ারের অনুযায়ী ট্যাক্সেশনের একটা সম্পৃক্ততা আছে, কারণ যার যত মার্কেট শেয়ার তাকে কিন্তু সেই অনুমান সেই পরিমাণ ট্যাক্সের বোঝা বইতে হয়। তো আমরা বিগত দিনে কিন্তু এই কাজগুলো হয়নি। আমরা প্রত্যেকের মার্কেট শেয়ার নির্ধারণ করছি, প্রত্যেকটি কোম্পানির কোন সেক্টরে কার কত মার্কেট শেয়ার আছে, এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে আমরা একটা ফ্ল্যাট রেটে গিয়েছি, যেটা সমস্ত বাংলাদেশে যারা এখন করের আওতায় আসে নাই তাদের সাধ্যের মধ্যে যতটুকু ট্যাক্স দিতে পারে একটা ফ্ল্যাট রেট নির্ধারণ করছি আমরা এলাকা ভিত্তিক। সুতরাং সেই ফ্ল্যাট রেটের মাধ্যমে কোনো এনবিআর কর্মকর্তার, ট্যাক্সেশনের কর্মকর্তার কাছে ট্যাক্স পেয়াররা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, এই জন্য ফ্ল্যাট রেটের মাধ্যমে তারা ট্যাক্স দিতে পারবে। তাদেরকে কোনো ট্যাক্সের ফর্ম ফিল আপ করতে হবে না এবং সেই ফ্ল্যাট রেটের শুধু রিসিপ্টটাই হাতে থাকবে। সুতরাং তাদেরকে হয়রানিও করা হবে না, তাদের সাধ্যের মধ্যে যতটুকু তারা কর দিতে পারে একটা ফ্ল্যাট রেটের মাধ্যমে আমরা একটা বড় ধরনের নেটওয়ার্ক তৈরি করছি এবং একবার সকলের নেটওয়ার্কে আসার পরে পরবর্তীতে আমরা
এই করের সত্যিকার যেটা আমাদের করের যেটা নীতিমালা আছে সেটা প্রয়োগ করব। শুরুতে ফ্ল্যাট রেটের মাধ্যমে আমরা আমাদের নেটওয়ার্কটা বড় করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা সবাই ইদানিং যেটা উপলব্ধি করছি যে মাদক আমাদের সমাজের জন্য যেমন ভয়াবহ, ঠিক পাশাপাশি আমাদের তরুণ প্রজন্ম সহ পর্নোগ্রাফি এক বড় বিরাট ভয়াবহ আসক্তিতে পরিণত হচ্ছে। একই সাথে আমরা স্কুল কলেজগুলোতে যেমন তথ্য প্রযুক্তি সহজলভ্য করার চেষ্টা করছি, ঠিক পাশাপাশি আমরা লক্ষ্য করছি আমাদের সন্তান, আমাদের পরিবারের সদস্যভুক্ত সম্মানিত সদস্যবৃন্দ এবং আমাদের স্কুল কলেজগুলোতে আমাদের সন্তানদেরকে একই সাথে যেমন আমরা তথ্য প্রযুক্তিতে আমরা বলি যে নলেজ ইজ পাওয়ার, এটা ছিল ইনফরমেশন ইজ পাওয়ার, পরবর্তীতে এখন টেকনোলজি ইজ পাওয়ার। সেই টেকনোলজিতে গোটা বিশ্বে আমরা মাননীয় স্পিকার লক্ষ্য করছি যে সেটাকে একদিকে স্টেট সিকিউরিটি করা হচ্ছে আর একদিকে সোশ্যাল সিকিউরিটি ডেভেলপমেন্ট করা হচ্ছে, কিন্তু একই সাথে আমাদের দেশে আমরা লক্ষ্য করছি এই পর্নোগ্রাফি সাইটগুলো বন্ধ করা, রেস্ট্রিক্টেড করা এবং আমাদের প্রজন্মকে রক্ষা করার জন্য যে সামাজিক উদ্যোগ গ্রহণ করা, এই ক্ষেত্রে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের এই বছরের যে বাজেট, সেই বাজেটের যা নির্ধারণ করা আছে তার মধ্য থেকে এই প্রজন্মকে মাদকের মতো করে এটা থেকে এই অভিশাপ থেকে বাঁচানোর জন্য কার্যকর কোনো পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারছি কিনা এবং ভবিষ্যৎ পরিকল্পনাটা আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে জানতে যাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাদক সারা বাংলাদেশে একটা ব্যাধি হয়ে গেছে। আমরা প্রত্যেক দিন মাদক নিয়ে যে অবস্থা দেখছি সারা বাংলাদেশে, এটা আমরা সবাই ভীত সন্ত্রস্ত। আমরা এটিকে এখান থেকে বের করে আনার জন্য আমাদের তথ্য প্রযুক্তি থেকে আমরা প্রত্যেকটি উপজেলায় পর্যায়ে আমরা যাতে উপজেলার পর্যায়ে আপনার এআই প্লাস ফ্রিল্যান্স ইন্টারনেট সার্ভিস দিতে পারি, তার জন্য চেষ্টা করছি। আই উইল ট্রাই টু ডাইভার্ট দি ইয়াং জেনারেশন। এবং আমরা উপজেলা পর্যায়ে ট্রেনিং একটা রুম নিয়েছি, যেখানে ছেলেপেলেরা এসে তারা নিজেদের ট্রেনিং নিয়ে তারা সেলফ সাফিসিয়েন্ট হবে। এই পর্যায়ে আমরা কাজ করছি। আশা করি কিছু কিছু উপজেলায় আমাদের ট্রেনিং কোর্স করা শুরু হয়ে গেছে এবং বেশিরভাগই এখনও বাকি আছে। আমরা উপজেলা পর্যায়ের একটা উপরে 4, 5 তলা 6 তলা এরকম রুমগুলিতে সেই ট্রেনিং কোর্সগুলি করার চেষ্টা করছি এবং ইনশাল্লাহ আমরা যদি এইভাবে এই পর্যায়ে যদি ছেলেপেলেদেরকে ইয়াং জেনারেশনকে আমরা অ্যাট্রাক্ট করতে পারি, তাহলে হয়তো এই মাদকাসক্ত যারা আছেন তারা একটু ইয়াং জেনারেশন বিশেষ করে তাদেরকে আকৃষ্ট করে ওখান থেকে বের করার চেষ্টা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার।